নমস্কার। রহস্যময় ও রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে তৈরি আমাদের এই বিশেষ অনুষ্ঠান ভয়। আজকের গল্প হলো লেখক ইমদাদুল হক মিলনের লেখা রহস্যময়তা। গল্প পাঠে আমি পূজা। আবহ সঙ্গীত ও গল্পের পরিবেশনায় উষা। শুরু হচ্ছে রহস্যময়তা। ঘটনাটা হলো কি, রাত দুপুরে ঘুম ভেঙে রবিন দেখে সে যে ঘরে শুয়ে আছে তার দরজাটা হাট করে খোলা। দেখে চমকে ওঠে রবিন। তার স্পষ্ট মনে আছে ঘুমোবার আগে সে দরজাটা বন্ধ করেছিল। তাহলে খুললো কেমন করে? চোর এলো নাকি? কিন্তু এ বাড়িতে তো চোর আসার কথা নয়। বীরু পাহারাদার আছে, সারা রাত জেগে সে বাড়ি পাহারা দেয়। বীরুর চোখ ফাঁকি দিয়ে তো চোর আসার কথা নয়। তাহলে বিছানায় শুয়েই খোলা দরজাটার দিকে তাকায় রবিন। তাকিয়ে থাকে। বাইরে ম্যাটম্যাটে একটা জ্যোৎস্না আছে আজ। দরজা খোলা পেয়ে জ্যোৎস্নার আলোকিত একটা ভাব ঢুকে পড়েছে ঘরের ভেতর। জানালা দুটো শোয়ার আগে বন্ধ করে দিয়েছিল রবিন। ৩-৪ দিন আগে মাঘ শেষ হয়ে গেছে। এখন ফাল্গুন মাস। হলে হবে কি, রতনপুর গ্রামে শীতটা কিন্তু কমেনি। সকালবেলা রাতের বেলা শীতটা শীতকালের মতোই লাগে। অথচ ৪ দিন আগে যখন রবিন শহর থেকে এলো তখন শহরে একদম শীত নেই। গ্রীষ্মকালের মতো গরম শুরু হয়ে গেছে। রাতের বেলা ফ্যান ছেড়ে ঘুমোতো রবিন, দিনের বেলা পাতলা জামা পরে ঘুরে বেড়াতো। এখানে আসার সময় মা বলে দিয়েছিলেন, সাবধানে থেকো রবিন, গ্রামে কিন্তু এখনো শীত শেষ হয়নি, তোমার তো আবার কথায় কথায় ঠান্ডা লাগে। মা তারপর জোর করে রবিনের ব্যাগে ভরে দিয়েছিলেন কিছু শীতের পোশাক। গলা বন্ধ ফুলহাতা সোয়েটার, উলের মোটা গেঞ্জি, গরম কাপড়ের দুটো শার্ট আর দুজোড়া উলের মোজা। দেখে রবিন খুব হেসেছিল। মার কথাটা তার বিশ্বাস হয়নি। মা তো সবকিছুতেই এমন কথাই বলেন, রবিন এটা করো না, রবিন ওটা করো না, সাবধানে চলাফেরা করো, ইত্যাদি ইত্যাদি। তার ধারণা রবিন এখনো ছোট্ট খোকাটি হয়ে রয়ে গেছে। অথচ রবিন যে এখন বেশ বড়, ক্লাস 7-এ পড়ে, মা তা বুঝতেই চান না। মা তো রবিনকে আসতেই দিচ্ছিলেন না। খালু তাকে অনেক বুঝিয়ে তবে রাজি করিয়েছেন। খালুর সঙ্গে ছিলেন বাবা। তিনিও মাকে অনেক করে বুঝিয়েছেন। রবিন এখন বড় হয়েছে, যাক না, খালার কাছেই তো যাচ্ছে। তাছাড়া গ্রামে কদিন বেরিয়ে এলে শরীর ভালো হবে, মন ভালো হবে। ছেলেদের বাইরে যেতে দিতে হয়, নয়তো ভীতু আর ঘরকুনো হয়ে যায়।
শুনে মা আর কোনো কথা বলেননি। রবিন তো খুব খুশি। বাবাকে আড়ালে পেয়ে বলল, থ্যাংক ইউ বাবা। তারপর খালুর হাত ধরে বাড়ি থেকে বেরিয়েছিল রবিন। তখন মুহূর্তের জন্য মনটা একটু খারাপ হয়েছিল। মাকে ছেড়ে রবিন আগে কখনো কোথাও যায়নি তো, এই প্রথম। রতনপুরে ছোট খালার বাড়ি সে বার 2-3 গেছে, খুব ছোটবেলায়, মা বাবার সঙ্গে। সেসব কথা রবিনের মনে নেই। তবে ছোট খালা খালুর সঙ্গে বছরে 2-3 বার দেখা হয় রবিনের। সময় পেলেই খালা খালু শহরে রবীন্দ্রের বাসায় বেড়াতে আসেন। খালাকে পৌঁছে দিয়ে 2-4 দিন থেকে খালু ফিরে যান গ্রামে। আর খালা থাকেন 1-2 মাস। সেই সময়টা বড় আনন্দে কাটে রবিনের। খালা যে কি আদর করেন রবিনকে, নিজের হাতে গোসল করান, খাইয়ে দেন, ঘুম পাড়িয়ে দেন। আর রবিনকে কোলে বসিয়ে ভারী মজার মজার গল্প বলেন। গ্রামে ফিরে যাওয়ার সময় প্রতিবারই রবিনকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করে যান খালা। কারণটা রবিন জানে। খালার একটি ছেলে ছিল রবিনের বয়সী। হঠাৎ কি এক রোগে সে মারা যায়। তারপর থেকেই রবিনের জন্য মায়া পড়ে গেছে খালার। শহরে বেড়াতে এসে কিছুতেই রবিনকে ছেড়ে তিনি যেতে চান না। কান্নাকাটি করেন। কতবার যে মাকে বলেছেন, বুবু, রবিনকে তুই আমায় দিয়ে দে। কিন্তু মা কেমন করে রাজি হবেন? রবিন যে তার একমাত্র ছেলে। খালা এবার আসতে পারেননি। তার শরীর খারাপ ছিল। তাই খালুকে পাঠিয়েছেন রবিনকে নিয়ে যাওয়ার জন্য। রতনপুরে এসে রবিন দেখে মার কথাটা হুবহু মিলে যাচ্ছে। আসলেই গ্রামে শীত রয়ে গেছে। সকালবেলা গলাবন্ধ সোয়েটারটা পরতে হয়, দিনের বেলায় পরতে হয় গরম কাপড়ের শার্ট, আর সন্ধেবেলা উলের ফুলহাতা গেঞ্জি। রাতের বেলা লেপ কখনো গায়ে দিতে পারে না রবিন। লেপ জিনিসটা তার পছন্দ নয়। রবিন পছন্দ করে কম্বল। পাতলা একটা শার্ট পরে কম্বল গায়ে ঘুমোতে আহা, কি যে আনন্দ রবিনের। তবে দরজা জানলা সব বন্ধ রাখতে হয়। মুখ মাথা ঢেকে ঘুমোতে পারে না রবিন। জানলা খোলা রাখলে শীত এসে মাথায় ভর করে, ঠান্ডা লাগে, আর সকালবেলা মাথা ভারী হয়ে যায়। রতনপুরে এসে ফাগুন মাসেও শীতকালের মতো শীত দেখে ঘুমোবার আগে প্রতিদিন ঘরের জানলা দুটো বন্ধ করে দেয় রবিন। তারপর মাথার কাছে হ্যারিকেন নিবু নিবু করে পাতলা শার্ট গায়ে দিয়ে কম্বলের নিচে ঢুকে যায়। ছোটবেলা থেকেই একা ঘরে শোয়ার অভ্যেস রবিনের, এবং একটু আলো না থাকলে রবিন ঘুমোতে পারে না। শহরে নীল ডিম লাইট জেলে ঘুমোয়। রতনপুরে তো আর ইলেকট্রিসিটি নেই, তাই
একটা হ্যারিকেন মাথার কাছে জ্বালিয়ে রাখে রবিন, নিবু নিবু করে। কিন্তু হ্যারিকেনটা আজ নিভিয়েছে কে? কথাটা ভেবে আবার একটু চমকে ওঠে। দরজা খোলা, হ্যারিকেনটা নেভানো, এসবের মানে কি? তাহলে কি সত্যি সত্যি চোর এলো? আর বীরু পাহারাদারটা কোথায়? সে তো সারা রাত উঠোনে পায়চারি করে। তাহলে তার হাঁটা চলার শব্দ পাওয়া যাচ্ছে না কেন? রবিন কি খালা খালুকে ডাকবে? তারা তো পাশের ঘরেই আছেন। রবিন বিছানা থেকে নামে, তারপর খোলা দরজার সামনে গিয়ে দাঁড়ায়। ম্যাটম্যাটে জ্যোৎস্নায় স্পষ্ট দেখা যায় সবকিছু। রবিন তীক্ষ্ণ চোখে তাকিয়ে পুরো বাড়িটা দেখে। এই বাড়িতে ছোট বড় অনেকগুলো টিনের ঘর। একপাশে রবিনের ঘরের সঙ্গে বড়সড় একটা ঘর, সেটায় খালা আর খালু থাকেন। খালার ঘরের পরই ঢেউ টিনের বেড়া, আর বেড়ার সঙ্গে বাড়িতে ঢোকার গেট। রবিন দেখে গেটটা বন্ধ। দেখে সে একটু খুশি হয়। চোর তাহলে আসেনি। চোর এলে গেটটা তো বন্ধ থাকতো না, খোলা থাকতো। রবিন তারপর পশ্চিম দিকের সার দিয়ে দাঁড় করানো ঢেকি ঘরগুলোর দিকে তাকায়। ঘরগুলোর 3 দিক বাঁশের বেড়া আর একদিক খোলা। সেখান দিয়ে জ্যোৎস্না ঢুকছে। জ্যোৎস্নায় ঢেকিগুলোকে দেখা যায় বাচ্চা ঘোড়ার মতো নিরীহ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। রবিন চোখ ফেরায়। এবার সোজা ঢেকি ঘরগুলোর উল্টো দিকে। এ বাড়ির পূব দিকে লম্বা মতন বিশাল একটা টিনের ঘর। ঘরটা খুব সুন্দর। খালা বলেছিলেন ওটা অতিথিদের ঘর। বাড়িতে বেশি লোকজন এলে ওই ঘরে থাকতে দেওয়া হয়। ঘরটার দিকে তাকিয়ে রবিন ভাবে, কই কোথাও তো চোর টোর দেখতে পেলাম না। তাহলে আমার দরজাটা খুলল কে? আমার স্পষ্ট মনে আছে, আমি ঘুমোবার আগে প্রথমে ঘরের জানলা দুটো বন্ধ করেছি, তারপর দরজাটা বন্ধ করে শুয়ে পড়েছি। তাহলে আর হ্যারিকেনটা এবার নিভল কেমন করে? 4 দিন ধরে এই ঘরে আছে রবিন। রোজই তো হ্যারিকেনটা নিবু নিবু করে রাখে, কোনোদিন তো নিভে যায়নি। তাহলে আজ নিভল কেন? রবিন কিছু বুঝতে পারে না। খোলা দরজায় দাঁড়িয়ে থাকে আনমনা হয়ে। কিন্তু রবিন জানে না বাড়ির উত্তর পূর্ব কোণে এখনো তাকানো হয়নি তার। সেখানে মহানিম গাছটার তলায় কিছু একটা অপেক্ষা করে আছে রবিনের জন্য। সেটা কি? রবিন কি সেদিকে তাকাবে? হ্যাঁ, রবিন তাকিয়েছিল।
এক সময় সে ভেবেছে দরজাটা আজ হয়তো সে না বন্ধ করেই ঘুমিয়ে পড়েছিল। খোলা দরজা দিয়ে ফাগুন মাসের হাওয়া ঢুকে হ্যারিকেনটা নিভিয়ে দিয়েছে। এইসব ভেবে খোলা দরজাটা বন্ধ করতে যাবে, তখনই রবিনের চোখ যায় উত্তর পূর্ব কোণে মহানিম গাছটার তলায়। সঙ্গে সঙ্গে আপাদমস্তক কেঁপে ওঠে রবিনের। দরজা বন্ধ করতে ভুলে যায় সে। বাড়ির উত্তর দিকে গোলাঘর। গোলাঘরের পাশে একটা ঝাপড়ানো মহানিম গাছ। ঘরের চালা ছাড়িয়ে অনেক উপরে উঠে গেছে গাছটা। তার তলায় মাটি খুঁড়ে সার ধরে তৈরি করা হয়েছে কয়েকটা চুলো। সারাদিন ধান সেদ্ধ হয় সেসব চুলোয়। মোটা মোটা চেলা কাঠ পড়ে সকাল থেকে সন্ধে অবধি। চুলোর কাছে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে কাঠগুলো, আর সারা বাড়ির উপর ছড়িয়ে আছে একটা পাতলা কুয়াশা। কিন্তু রবিন সেসব দেখে না। সে দেখে অন্য একটা দৃশ্য। চুলোর কাছে তার দিকে পিছন দিয়ে বসে রয়েছে একটা লোক। গায়ে কালো একটা চাদর জড়ানো তার। চুলোর ভেতরে হাত ঢুকিয়ে লোকটা মুঠো মুঠো দপদপে আগুন তুলে গপ গপ করে গিলছে। দেখে খানিকক্ষণ হাঁ করে থাকে রবিন। অদ্ভুত ব্যাপার তো, মানুষটা আগুন খাচ্ছে কেমন করে? অবাক হয়ে খানিক তাকিয়ে থাকে রবিন। তারপর লোকটাকে চিনতে পারে সে। এ তো বীরু, বীরু পাহারাদার। রবিন কি এখন চেঁচিয়ে ডাকবে বীরুকে? ডেকে জিজ্ঞেস করবে যে সে আগুন খাচ্ছে কেন? মানুষ কি আগুন খায় না খেতে পারে? কি ভেবে বীরুকে ডাকে না রবিন। নিঃশব্দে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। কিন্তু বাকি রাতটা সে আর ঘুমোতে পারে না। দোষটা তার নয়, ঘুমের। ঘুমই আর আসেনি। রবিন কি করবে? সকালবেলা উঠে পুরো ব্যাপারটাই অদ্ভুত লাগে রবিনের। বীরুকে সে কাল রাতে চুলো থেকে মুঠো মুঠো আগুন তুলে খেতে দেখেছে। ঘটনাটা কি সত্যি, নাকি তার দেখার ভুল, নাকি স্বপ্ন? কিন্তু স্বপ্ন হয় কেমন করে? রবিন যে নিজের চোখে দেখল। তাছাড়া রবিনের ঘরের হ্যারিকেনটাই বা নিভিয়েছিল কে? ঠিক আছে, সে না হয় খোলা দরজা দিয়ে হাওয়া ঢুকে নিভিয়ে দিয়েছে, তাহলে দরজাটা খুলল কে? রবিনের মাথায় কিচ্ছু ঢোকে না। সব যেন কেমন জট পাকিয়ে যায়। তার স্পষ্ট মনে আছে ঘুমোবার আগে সে নিজের হাতে দরজাটা বন্ধ করেছিল। তাহলে নাকি সে দরজাটা বন্ধই করেনি, ভুলে দরজা খোলা রেখেই ঘুমিয়ে পড়েছিল? রবিন কিচ্ছু বুঝতে পারে না। কথাটা কি সে খালা খালুকে বলবে?
বীরুকে ডেকে কি জিজ্ঞেস করবে? এই বীরু, তুমি আগুন খাও? মুড়ির মতো মুঠো মুঠো আগুন? কেমন করে খাও? কেন খাও? আমি যে নিজের চোখে কাল রাতে তোমাকে চুলো থেকে আগুন তুলে খেতে দেখলাম। এসব ভেবে বীরুকে খোঁজে রবিন। দেখে বীরু একটা হোগলা বিছিয়ে ঢেঁকি ঘরে শুয়ে ঘুমোচ্ছে। বেঘোরে ঘুমোচ্ছে লোকটা। সারা রাত পাহারা দেয়, তারপর সারাদিন পড়ে পড়ে ঘুমোয়। বিকেলের দিকে উঠে ভাত খায়, তারপর ঢেঁকি ঘরে বসে বসে বিড়ি টানে। 4 দিন ধরে রবিন এসব দেখছে, কিন্তু বীরু সারা রাত পাহারা দিয়ে ঘুমোচ্ছে। বীরুকে কি এখন ডেকে তোলা ঠিক হবে? যাক, বিকেলবেলা বীরু ঘুম থেকে উঠলেই জিজ্ঞেস করা যাবে। বীরু তো আর পালিয়ে যাচ্ছে না। রবিন তারপর পুকুর ঘাটের দিকে যায়। পুকুর ঘাটে গিয়ে রবিন এখন মুখ ধোবে। অনেকক্ষণ বসে থাকবে বাঁধানো ঘাটে। পুকুরের স্বচ্ছ জলে দেখবে মাছেদের খেলা। তারপর বাড়ি এসে খালার সামনে বসে নাস্তা খাবে। সে না আসা পর্যন্ত তার খালা নাস্তা নিয়ে বসেই থাকবেন। পুকুরটা বাড়ির পেছন দিকে। বাড়ি থেকে বেরিয়ে বিশাল বাগান খালার। অনেক ফল ফলারির গাছ আছে বাগানে। আম, জাম, পেয়ারা, কাঁঠাল, লিচু, কলা, জামরুল সব আছে। বাগানের মাঝ মধ্যিখান দিয়ে পথ। দুপাশে ফল ফলারির বাগান দিনের বেলাও আবছা অন্ধকার হয়ে আছে। সেই অন্ধকারের মাঝখান দিয়ে আনমনে পুকুর ঘাটের দিকে হেঁটে যেতে থাকে রবিন। তখন তার কেবলই মনে পড়ছিল কাল রাতের কথা। বীরুকে সে আগুন খেতে দেখল। মানুষ কি কখনো মুঠো মুঠো আগুন খেতে পারে? রবিনের ঘরের হ্যারিকেনটা নিভিয়ে কে দিয়েছিল? দরজাটাও বা খুলেছিল কে? রবিন কিছু বুঝতে পারে না। আনমনে পুকুর ঘাটের দিকে হেঁটে যায়। তখনই বাগানের শেষ মাথায় পুকুর পাড়ের দিকে ঝুঁকে আছে যে নিবিড় বাঁশঝাড়, সেখান থেকে কি একটা পাখির ডাক ভেসে আসে। ডাকের সঙ্গে মিষ্টি একটা গন্ধ। এরকম পাখির ডাক কিংবা এরকম মিষ্টি গন্ধ রবিন জীবনে কখনো পায়নি। কি পাখি ওটা? কিসের গন্ধ ওটা? মুহূর্তে গত রাতের কথা ভুলে যায় রবিন। অচিন গন্ধ এবং অচিন পাখির ডাক তাকে উতলা করে তোলে। পুকুর ঘাটের দিকে না গিয়ে আনমনে রবিন বাগানের ভেতর ঢুকে যায়। তখন বাঁশঝাড়ের দিকে আবার ডেকে ওঠে পাখিটা। হাওয়া আবার বয়ে আনে সেই গন্ধটা। রবিন সেই পাখির ডাক এবং গন্ধের দিকে ছুটে যায়। বাঁশঝাড়ের কাছাকাছি গিয়ে পাখির ডাক বা গন্ধের কোনো হদিশ পায় না রবিন। জায়গাটা নিবিড় হয়ে আছে বাঁশঝাড়ে। আবছা মতো অন্ধকার জমে আছে তলায়, আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মরা বাঁশ পাতা। নিবিড় বাঁশবন ফুটো করে সকালবেলার রোদ ছেঁড়া কাগজের মতো এসে পড়েছে বাঁশতলায়।
দেখে থমকে দাঁড়ায় রবিন। কাল রাতে সে বীরুকে আগুন খেতে দেখেছে, তার ঘরের হ্যারিকেন নিভে গিয়েছিল, দরজা খোলা ছিল, সকালবেলা সে পুকুর ঘাটে মুখ ধুতে যাচ্ছিল। এসবের কিছুই মনে থাকে না রবিনের। কিরকম একটা ঘোরের মধ্যে পড়ে যায় সে। ঠিক তখনই কোথাও আবার ডেকে ওঠে সেই পাখিটা। হাওয়ায় ভেসে আসে সেই গন্ধ। রবিন দুহাতে পাগলের মতো সরাতে থাকে চারপাশের নিবিড় হয়ে থাকা কঞ্চি আর বাঁশপাতা। তারপর পাখির ডাক এবং মিষ্টি গন্ধের দিকে ছুটতে থাকে। কিন্তু না, কিছুই দেখতে পায় না রবিন। অবাক হয়ে চারিদিকে তাকায়। জায়গাটা বেশ অন্ধকার হয়ে আছে, রোদ ঢুকতে পারেনি। এখানেই তো ডেকেছিল পাখিটা, আর গন্ধটাও তো এখান থেকেই আসছিল। তাহলে ঠিক তখনই আবার ডেকে ওঠে সেই পাখি, আর পায়ের কাছ থেকে মিষ্টি নয়, বোটকা একটা দুর্গন্ধ ভেসে ওঠে। রবিন কিছু বুঝতে না পেরে উপরের দিকে তাকায়। তাকিয়ে দেখে চিকন একটা কঞ্চির ওপর বসে আছে অদ্ভুত নীল একটা পাখি। তার ঠোঁট আর পা দুটো টুকটুকে লাল, চোখ দুটোও লাল, আর শরীরটা তীব্র নীল। ছোট্ট নিরীহ একটা পাখি। পাখিটা তাকিয়েছিল রবিনের দিকে। রবিন অবাক হয়ে পাখিটা দেখে। ঠিক তখনই বাতাসে আবার ভেসে আসে সেই বোটকা গন্ধ। রবিন মাটির দিকে তাকায়, তাকিয়ে চমকে ওঠে। নাকে হাত দেয়। তার পায়ের খুব কাছে মরে পড়ে আছে খালার আদরের কালো বিড়ালটা। মুখ থেকে চিকন একটা রক্তের ধারা মরা বাঁশপাতার ওপর পড়ে জমাট হয়ে আছে। খালা কাল সারাদিন বিড়ালটার কথা বলেছেন, কিন্তু পাখিটা অমন করে ডাকছিল কেন? আর অমন মিষ্টি গন্ধটাই বা আসছিল কোত্থেকে? বিড়াল মরা গন্ধ কি মিষ্টি হয়? না তো। এই তো কি দুর্গন্ধ ছড়াচ্ছে মরা বিড়ালটা। তাহলে রবিন আর কিছু ভাবতে পারে না। এক ছুটে পাঁচঝাড় থেকে বেরিয়ে আসে। তারপর সোজা পুকুর ঘাটে চলে যায়। আজ আর পুকুর ঘাটে বসে না রবিন। স্বচ্ছ জলে মাছেদের খেলাও দেখে না। তাড়াতাড়ি মুখ ধুয়ে বাড়ি ফিরে আসে। রবিনের নাস্তা নিয়ে খালা তার ঘরে বসেছিলেন। খালু চলে গেছেন বাজারে। বাজারে তার বিশাল ধান চালের আড়ত। সকালে বেরিয়ে যান খালু, ফিরে আসেন রাতের বেলা। রবিনের সঙ্গে তার দেখাই হয় না। এই বাড়িতে কাজের লোকজন অনেক। তারা সবাই যে যার কাজে লেগে গেছে। রবিনকে নাস্তা খাইয়ে খালা হেঁটে হেঁটে সংসারের সব কাজের একটু তদারকি করবেন। তার কাজ এটুকুই। বাকি সময়টা উনি শুয়ে বসে কাটান আর রবিনের সঙ্গে গল্প করেন। ঘরে ঢুকতেই রবিনকে দেখে খালা বললেন, রবিন, তুমি এতক্ষণ পুকুর ঘাটে কি করো? রবিন বলল, তোমার পুকুরে অনেক মাছ খালা,
জলের তলায় মাছ দেখতে আমার খুব ভালো লাগে। শুনে হেসে ফেলেন খালা। হ্যাঁ, তোমার খালু এবার পুকুরে পোনা মাছ ছেড়েছেন। এবছরের শেষ দিকে মাছ ধরা হবে। তখন তুমি আবার আসবে, দেখবে কত মাছ ওঠে পুকুর থেকে। অত মাছ দিয়ে কি করবে তোমরা? ওমা, বিক্রি করব। নিজেদের খাবারটা রেখে বাকি সব মাছ জেলেদের কাছে বিক্রি করে দেওয়া হবে। 10-15 হাজার টাকা উঠবে বিক্রি করে। রবিন আর কথা বলে না, খেতে শুরু করে। ইস, সকালবেলায় যে খালা কত রকমের খাবার তৈরি করেছেন রবিনের জন্য। 4-5 রকমের পিঠে সিমুই, ডিম ভাজা, খাঁটি ঘি দিয়ে ভাজা লুচি, আর পুরো 1 গ্লাস দুধ। একেবারে এত কিছু খাওয়া যায় নাকি? না খেলে খালা আবার খুব রাগ করেন, খেলে খুশি হন। রবিন খায়, প্রত্যেকটি খাওয়ার থেকে একটু একটু করে খায়। তবুও খালার শুধু কথা, কিছুই তো খেলে না, এত কম খেলে কি স্বাস্থ্য ভালো হয়? ঠিক মতো খাও না বলেই তুমি এত রোগা। রবিন কথা বলে না, হাসে। আজ রবিনকে খাওয়াতে বসে খালা বললেন, জানো রবিন, আমার কালো বিড়ালটা কাল থেকে পাওয়া যাচ্ছে না। শুনে চমকে ওঠে রবিন। বিড়ালটা তো মারা গেছে। বাঁশঝাড় তলায় মরে পড়ে থাকতে দেখেছে রবিন। কথাটা কি সে খালাকে বলবে? তারপর কাল রাতের কথা মনে পড়ে রবিনের। কাল রাতে বীরুকে সে আগুন খেতে দেখেছে। তার ঘরের দরজা খোলা ছিল, হ্যারিকেনটা ছিল নেভানো। সকালবেলা পুকুর ঘাটে যাওয়ার সময় সে মিষ্টি একটা গন্ধ পেল, অচেনা একটা পাখির ডাক শুনল। তারপর ছুটে গিয়ে দেখে কালো বিড়ালটা মরে পড়ে আছে বাঁশঝাড় তলায়। কষ বেয়ে রক্ত গড়িয়ে পড়েছে শুকনো বাঁশ পাতার ওপর। আর মরা বিড়ালের মাথার ওপর বসেছিল নীল রঙের অদ্ভুত সেই পাখি। খালাকে কি এসব কথা বলবে রবিন? না, কেন যে বলতে পারে না তা ঠিক বুঝতে পারে না রবিন। রবিন বলল, তোমার সাদা বিড়ালটা কোথায় খালা? কি জানি, সেটাকেও তো দেখছি না। বড় হওয়ার সঙ্গে সঙ্গে দুষ্টু হয়ে যাচ্ছে দুটোই। কোথায় কোথায় যে থাকে খুঁজেই পাওয়া যায় না। বিড়াল দুটো তুমি কোথায় পেয়েছিলে খালা? ওদের মাটাকে প্রথমে আমি এনেছিলাম। সাদা আর কালো দুটো বাচ্চা হওয়ার পর বিড়ালটা একদিন কোথায় যে চলে গেল। তারপর থেকে যত্ন করে বাচ্চা দুটোকে বড় করেছি আমি। দেখো, কালোটা কোথায় চলে গেছে কাল, আজ সাদাটাকেও দেখছি না। খালার চোখ দুটো ছলছল করে ওঠে। রবিন জানে খালার মনটা খুব নরম, কিছু হলেই কেঁদে ফেলেন। বিড়ালটা মরে পড়ে আছে বাঁশঝাড় তলায়, একথা শুনলে খালা কান্নাকাটি করবেন। রবিন চায় না খালা তার সামনে কাঁদুক, তাহলে রবিনেরও কান্না পাবে। ব্যাপারটা খালার কাছে চেপে যায় রবিন। সারাটা দিন রবিনের কিরকম একটা ঘোরের মধ্যে কাটে। বহুবার ভেবেছে বিড়ালটার কথা, ভাবছে খালাকে বলবে, কাল রাতের কথাও বলবে। কি ভেবে বলা হয় না। বীরুকে জিজ্ঞেস করবে কথাটা,
কিন্তু করা হয় না। লোকটা বেঘোরে ঘুমোচ্ছে, উঠবে সেই বিকেলের মুখে মুখে, তখন না হয় জিজ্ঞেস করা যাবে। এই ভেবে দুপুরের খাওয়া দাওয়ার পর রবিন একটু গড়িয়ে নিতে চায়, কিন্তু বিছানায় শোয়ার 5 মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়ে রবিন। কাল মাঝরাতের পর আর ঘুম হয়নি রবিনের। সেই ঘুমটা ফিরে আসে আজ দুপুরে। টানা 2-3 ঘন্টা ঘুমোয় রবিন। বিকেলবেলা রবিনকে ডেকে তোলেন খালা। ওঠো রবিন, বিকেল হয়ে গেছে। রবিন উঠে দেখে তার মাথার কাছে বসে আছে খালা, হাতে গরম দুধের গ্লাস। রবিনকে উঠতে দেখে খালা বললেন, অমন বেঘোরে ঘুমোচ্ছিলে কেন? রাতের বেলা ঘুম হয়নি? তখন আবার রবিনের কাল রাতের কথা মনে পড়ে। হ্যারিকেনটা নিভে গিয়েছিল, আর বাইরে বসে মুঠো মুঠো আগুন খাচ্ছিল বীরু। তারপর মনে পড়ে সকালবেলার কথা। পুকুর ঘাটে যাওয়ার সময় অচেনা একটা পাখি ডেকেছিল। মিষ্টি একটা গন্ধ এসেছিল হাওয়ায় ভেসে। সেই গন্ধে নিবিড় বাঁশবনের ভেতর ছুটে গিয়েছিল রবিন। সেখানে বাঁশঝাড়ের চিকন কঞ্চিতে বসেছিল নীল রঙের সেই অদ্ভুত পাখিটা। মাটিতে শুকনো বাঁশপাতার ওপর পড়েছিল মৃত কালো বেড়াল। বোটকা গন্ধে ভরে গিয়েছিল চারিদিক। তাহলে সেই মিষ্টি গন্ধটা এসেছিল কোত্থেকে? পাখিটাই বা ডেকে ডেকে কেন মৃত বেড়ালটার কাছে তাকে নিয়ে গিয়েছিল? খালাকে কি সব কথা খুলে বলবে রবিন? আর বলা হয় না। কেন যে বলা হয় না রবিন বুঝতে পারে না। দুধের গ্লাসটা হাতে নিয়ে রবিন বলল, খালা, তোমার সাদা বিড়ালটা কোথায়? খালা দুঃখী গলায় বললেন, কালোটাকে তো কাল থেকেই পাচ্ছি না। আজ সকাল থেকে সাদাটাকেও দেখছি না। বাড়ির চাকর বাকররা সব গরু খোঁজা খুঁজেছে সারাদিন, কোথাও পেল না। কোথায় যে গেল? ওদের মাটাও একদিন এমন করে চলে গিয়েছিল। খালার চোখ দুটো ছলছল করে। খালার চোখের দিকে না তাকিয়ে রবিন মনে মনে বলল, সাদাটাও মরেছে। কেন যে বলল তা রবিন বুঝতে পারল না। কিন্তু কথাটা বলে ভেতরে ভেতরে রবিন নিজেই খুব চমকায়। আরে, এই কথাটা সে কেন বলল? সে তো একবারও এই কথাটা ভাবেনি কিংবা বলতেও চায়নি। তাহলে রবিনের মনের ভেতর বসে কে বলল কথাটা? রবিন ঠিক বুঝতে পারে না। আনমনেই দুধটা পুরো খেয়ে নেয়। কিন্তু দুধ খাওয়ার পর আর একটা অদ্ভুত ব্যাপার হয় রবিনের। তার চোখের সামনে এই ঘর, খালা এবং পুরো বাড়িটা মুহূর্তে হাওয়া হয়ে যায়। চোখের ওপর ভেসে আসে সম্পূর্ণ অচেনা একটা দৃশ্য। রবিন দেখতে পায় একটা পুরনো কালের মন্দির। সেই মন্দিরের সামনে সে দাঁড়িয়ে আছে। মন্দিরটা ছোট্ট মতো, তার চারপাশে নিবিড় গাছপালার জঙ্গল, কিন্তু মন্দিরের সামনেটা খুব পরিষ্কার। সবুজ দূর্বাঘাস কার্পেটের মতো ছড়িয়ে আছে। অনেক কালের পুরনো মন্দির বলে পলেস্তারা খসে গেছে মন্দিরের। ভাঙা চোরা ইট বেরিয়ে আছে।
ইটের মধ্যে জমে গেছে গাঢ় সবুজ শ্যাওলা। মন্দিরের চূড়োটা একসময় বিশাল লম্বা ছিল, মাঝখান থেকে কতকাল আগে যে ভেঙে পড়েছে কে জানে। সেই ভাঙা চূড়োর দিকে তাকিয়েই চমকে ওঠে রবিন। সেখানে চুপচাপ বসে আছে সেই নীল বর্ণের পাখিটা। দেখার সঙ্গে সঙ্গে কি মনে হয় রবিনের, সে তার পায়ের দিকে তাকায়, তাকিয়ে আবার চমকে ওঠে। মন্দিরের সামনে সবুজ ঘাসের ওপর মরে পড়ে রয়েছে কালার সাদা বিড়ালটা। কষ বেয়ে নেমেছে চিকন একটা রক্তের ধারা। সবুজ ঘাসের ওপর জমাট বেঁধে গেছে রক্ত। ঠিক তখনই রবিনের পিছনে এসে দাঁড়ায় একটা লোক। রবিন পিছন দিকে না তাকিয়েও দেখতে পায় লোকটার গায়ে একটা কালো চাদর জড়ানো। এক হাতে জ্বলছে একটা হ্যারিকেন, অন্য হাতে একটা বাঁশের লাঠি। লোকটার ঠোঁটে বিড়ি জ্বলছে। পিছন দিকে না তাকিয়েই রবিন চিনতে পারে লোকটা বীরু পাহারাদার। শুনছিলেন লেখক ইমদাদুল হক মিলনের লেখা রহস্যময়তা। কিন্তু গল্প এখনো শেষ হয়নি। খুব শীঘ্রই আসতে চলেছে এই গল্পের দ্বিতীয় এবং শেষ অধ্যায়। শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বেঙ্গলি স্টোরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।